হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 2 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানের ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষিত এর 4টি পর্ব আমরা বিগত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 5 নম্বর পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার আসে। কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্যগুলি হলো: 1. কর্মপত্রের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অনুশীলন ও শেখার দক্ষতা বৃদ্ধি করা। প্রশ্নপত্রের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান ও শেখার ফলাফল মূল্যায়ন করা। অর্থাৎ আমরা কর্মপত্র যেহেতু পাঠ চলাকালীন সময়ে ব্যবহার করি, শিক্ষার্থী কতটা পাঠ আয়ত্ত করতে পেরেছে বা বুঝতে পেরেছে তা জানার জন্য। কিন্তু প্রশ্নপত্র পুরো পাঠ্যক্রম যে অংশটুকু হয়েছে সেই অংশটুকু শিক্ষার্থীরা আদৌ বুঝতে পেরেছে কিনা এবং তার যে উদ্দেশ্য নিয়ে পাঠ্যক্রম রচিত হয়েছিল সেই লক্ষ্যমাত্রায় শিক্ষার্থী পৌঁছতে পেরেছে কিনা সেটা বোঝার জন্য এই প্রশ্নপত্র বা মূল্যায়ন করা হয়। 2 হচ্ছে ব্যবহারের সময়। কর্মপত্র সাধারণত পাঠদানের সময় বা শেখার প্রক্রিয়ার মধ্যে ব্যবহার করা হয়। প্রশ্নপত্র সাধারণত পরীক্ষা বা মূল্যায়নের সময় ব্যবহার করা হয়। প্রকৃতি: কর্মপত্রে বিভিন্ন অনুশীলনমূলক কাজ, কার্যকলাপ ও সমস্যা সমাধানের প্রশ্ন থাকে। প্রশ্নপত্রে নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন থাকে যার উত্তর লিখে পরীক্ষায় নম্বর পাওয়া যায়। শিক্ষকের ভূমিকা: কর্মপত্রে শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য ও দিক নির্দেশনা দিতে পারেন। শ্রেণীকক্ষে পাঠ চলাকালীন সময় শিক্ষক শিক্ষার্থীদের আজকের পাঠটি ঠিকমতো বুঝতে পেরেছে কিনা সেটা জানার জন্য কর্মপত্র দেন এবং প্রয়োজনে তিনি সাহায্য করেন। কিন্তু প্রশ্নপত্রে সাধারণত শিক্ষক সাহায্য করে না, শিক্ষার্থীদের নিজেই উত্তর দিতে হয়, কারণ এখানে শিক্ষার্থীরা পুরো পাঠ্যক্রমে সম্পন্ন হওয়ার পর মূল্যায়ন করা হচ্ছে তাদেরকে, তো তখন আর শিক্ষক তাদেরকে সাহায্য করে না। এখানে তাদের সামগ্রিক মূল্যায়ন যাচাই করা হচ্ছে। ফলাফল বা মূল্যায়ন: কর্মপত্রে সাধারণত নম্বর দেওয়ার প্রধান উদ্দেশ্য নয়, শেখার উন্নতি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নপত্রে শিক্ষার্থীদের উত্তর অনুযায়ী নম্বর দিয়ে মূল্যায়ন করা হয়। আর আরেকটি পয়েন্ট যোগ করা যেতে পারে যে কর্মপত্রের মধ্যে দিয়ে বর্তমানে যে শ্রেণীকক্ষে পাঠদান সেটি যথাযথ হয়েছে কিনা বা সেটি শিক্ষার্থীরা আয়ত্ত করতে পেরেছে কিনা তা যাচাই করা যেতে পারে, এবং প্রশ্নপত্রের মধ্য দিয়ে পুরো সামগ্রিক পাঠ্যক্রমটি যাচাই করা যেতে পারে যে সেটি যথার্থ হয়েছে কিনা। এই ছিল আমাদের কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাঠ পরিকল্পনার বিভিন্ন স্তরে কর্মপত্রের ব্যবহার আলোচনা করো, বা পাঠ পরিকল্পনার 3টি স্তরে কর্মপত্রের ব্যবহার আলোচনা করো। কর্মপত্র বা কাজের পাতা মূলত শিক্ষার্থীকে সামর্থ্য অর্জনে সহায়তা করে। পাঠ চলাকালীন সময়ে কর্মপত্র বা কাজের পাতার মাধ্যমে শিক্ষার্থী পাঠ নির্ধারিত সামর্থ্যগুলি অর্জন করতে পেরেছে কিনা তা যাচাই করতে শিক্ষক কর্মপত্র ব্যবহার করেন। অর্থাৎ পাঠ চলাকালীন বিষয়টি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কিনা সেটা জানার জন্য শিক্ষক কর্মপত্র ব্যবহার করে। পাঠদানকালে পাঠদানের 3টি স্তরে কর্মপত্র ব্যবহার করা যায়। আয়োজন স্তরে কর্মপত্রের ব্যবহার: আয়োজন স্তরে কাজের পাতা বা কর্মপত্র আয়োজন স্তরে দেওয়ার পূর্বে শিক্ষক শিক্ষিকা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওই কর্মপত্রের বিষয়বস্তু শিক্ষার্থীরা নিজেদের পূর্ব অভিজ্ঞতার দ্বারা পূরণ করতে পারে এবং এই কর্মপত্রের সঙ্গে নতুন পাঠে প্রবেশের একটি সম্পর্ক থাকে। অর্থাৎ আয়োজন স্তরে কর্মপত্র শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের সঙ্গে নতুন পাঠের সংযোগ ঘটাবে। অর্থাৎ আয়োজন স্তরে এমন প্রশ্ন রাখতে হবে যেটা তাকে আগে পড়ানো হয়েছে, এবং এমন প্রশ্ন রাখতে হবে যেটা সে নিজের অভিজ্ঞতা থেকে উত্তর দিতে পারে। সেই সাথে এমনভাবে প্রশ্নগুলিকে সাজাতে হবে যাতে আজকে যে বিষয়টি আমরা পড়াতে চাইছি সেই বিষয়টিও যেন ওর মধ্যে সংযুক্ত থাকে। পরের পয়েন্ট হচ্ছে উপস্থাপন স্তরে কর্মপত্রের ব্যবহার। কর্মপত্র উপস্থাপন স্তরে ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিষয়বস্তু উপস্থাপনের পর দলগত কাজের সময়
এই কর্মপত্র দিতে হবে। উপস্থাপন স্তরে কর্মপত্র দেওয়া হলে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পাঠদান বা পাঠ্য বিষয়বস্তুর সংমিশ্রণ ঘটিয়ে কর্মপত্র নির্মাণ করতে হবে। অর্থাৎ উপস্থাপন স্তরে কর্মপত্র দেওয়ার সময় যে বিষয়বস্তু আজ পড়ানো হয়েছে সেটি অবশ্যই রাখতে হবে। তার জ্ঞান, দক্ষতা, প্রয়োগ এগুলো তার মধ্যে সংযুক্ত করতে হবে। সেই সাথে কিছু প্রশ্ন এমন রাখতে হবে যা পূর্ব অভিজ্ঞতা বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিতে পারে এবং পাঠ্য বিষয়বস্তু পূর্ব অভিজ্ঞতার সাথে যেন সংমিশ্রিত হয়। নেক্সট হচ্ছে মূল্যায়ন স্তরে কর্মপত্রের ব্যবহার। মূল্যায়ন স্তরে কর্মপত্র ব্যবহার করা হলে আজকের বিষয়বস্তুর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, বোধ, প্রয়োগ ও দক্ষতার সামর্থ্য যাচাই করতে হবে। কর্মপত্র এমন হবে যার সমাধানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আজকের বিষয়বস্তু যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছে কিনা সে বিষয়ে শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারে। আজকের পাঠদান কার্যকরী হয়েছে নাকি সংশোধন পাঠের প্রয়োজন রয়েছে সেটাও শিক্ষক শিক্ষিকা এর মধ্যে দিয়ে বুঝতে পারবে। সেই সাথে বিষয়বস্তু কতখানি শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে সংযোগ সাধন করতে পেরেছে তা বোঝার মতো পরিস্থিতি রাখতে হবে কর্মপত্রের মধ্যে। তাহলে আমরা দেখছি যে কর্মপত্র আমরা 3টে স্তরে ব্যবহার করতে পারি, কিন্তু প্রত্যেকটা স্তরের কর্মপত্রের ধরন, প্রশ্নের ব্যবহার ভিন্ন ভিন্নভাবে করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? এটা তোমাদের CC03 জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর এটা বারংবার পরীক্ষায় আসে। প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক বা অন্তর্ভুক্তিকরণ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ফরাসি দেশে 1990 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম শব্দটির তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়। এক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণের অর্থ হলো সমগ্র জনগণকে একসঙ্গে নিয়ে কাজ করা যাতে সকলেই উপকৃত হয় এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিকরণ হচ্ছে সকলকে নিয়ে একত্রে কাজ করা যাতে সকলেই সুবিধাটা পায় এবং সকলেই একে অপরকে সম্মান করতে, নির্ভরশীল হতে এবং একে অপরের গুরুত্ব বুঝতে পারে। তবে 1994 খ্রিস্টাব্দে সালামানকায় অনুষ্ঠিত শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষালাভের বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণের ধারণা গড়ে ওঠে। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মধ্যে, সাধারণ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা বা তাদেরকে নিয়ে শিক্ষাদান বা শিক্ষা পরিচালনা এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়টির মধ্যেও অন্তর্ভুক্তিকরণের ধারণা গড়ে ওঠে। শিক্ষাবিদ ফেরেল, রিফ এবং হামবুর্গ এদের ধারণা অনুযায়ী বলা যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ বিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ দেওয়া। শিক্ষাবিদ নরউইচ 1999 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যে যদি কোনোভাবে শিশুদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে অথচ অন্যান্য দিক থেকে তারা সব স্বাভাবিক শিক্ষার্থীদের মতো তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া ও তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষার সুযোগ দেওয়া হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবং ইউনেস্কো 2001 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে বলেছে সমস্ত শিশুদের জন্য প্রেক্ষাপটগত বৈচিত্র্য ব্যতিরেক শিক্ষার সুযোগে সমান অংশগ্রহণ উপযুক্ত ব্যবস্থা করা, এটাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলছে। অর্থাৎ যেভাবেই হোক শিক্ষার্থীর মধ্যে ত্রুটি থাকতেই পারে এবং সেই ত্রুটিগুলিকে মাথায় রেখে তেমন তাদের জন্য সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কতগুলি দৃষ্টিভঙ্গি মডেল আছে আলোচনা করুন। বিভিন্ন শিক্ষাবিদের ধারণা ও গবেষণা ও তাত্ত্বিক আলোচনা থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টিগত দিক থেকে আমরা বেশ কিছু মডেল পাই। এগুলি হলো, এক হচ্ছে পাঠ্যক্রমিক দৃষ্টিভঙ্গিগত মডেল, কারিকুলাম অ্যাপ্রোচেস মডেল। এই দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে বলা যায় যে পাঠ্যক্রম হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে একটি বড় বাধা। যদি এটি অন্তর্ভুক্তিমূলক না হয় এবং এখানে যদি বৈচিত্র্য ধরনের প্রেক্ষাপট থেকে আসা শিক্ষার্থীদের শিখন
সম্পন্ন হয়ে চাহিদা পূরণে উপযুক্ত না থাকে তাহলে কিন্তু পাঠ্যক্রম একটি বাধা। এই মডেল অনুসারে বলছে যে পাঠ্যক্রম যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদেরকেও সাহায্য না করে বা না হয় তবে শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে এটি পাঠ্যক্রম নিজেই বাধার সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে আসা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমকে নমনীয় ও উপযোগী করে গঠন করা প্রয়োজন, যাতে সকল শিক্ষার্থী এতে সুযোগ পায় এবং উপকৃত হয়। নেক্সট 2 নম্বর মডেলটি হচ্ছে বিদ্যালয় সংস্কারমূলক কৌশলগত মডেল বা স্কুল ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজিস মডেল। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে যেভাবে সংগঠিত হয় এবং কর্মপ্রক্রিয়া পরিচালনা করা হয় তা অন্তর্ভুক্তিতে বাধা সৃষ্টি করে। আবার দেখা যায় বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কৃতকার্যতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এবং যাদের সম্পাদনী অর্থাৎ যাদের কার্যক্ষমতা দুর্বল তাদের প্রতি ততটা গুরুত্ব দেওয়া হয় না, ফলে তারা যথার্থ শিক্ষণ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে বিদ্যালয়ের সংগঠন এবং কার্যপ্রণালী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে বাধা সৃষ্টি করে। বিদ্যালয় শুধু নিজেদের উন্নয়নের জন্য শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের ওপর বেশি করে গুরুত্ব দেয় এবং দুর্বল বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ যত্ন তারা রাখে না। শিক্ষার ফলে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। নেক্সট হচ্ছে অক্ষমতার মডেল বা ডিসএবিলিটি মডেল। অনেক সময় শিক্ষার্থীর শারীরিক বা মানসিক অবস্থা তাকে বাধ্য করে শিক্ষার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হতে, ফলে এই ক্ষেত্রে অন্তর্ভুক্তির কোনো সম্ভাবনা থাকে না। এই মডেলে শিক্ষার্থীর শারীরিক বা মানসিক অক্ষমতাকে প্রধান সমস্যা হিসেবে দেখা হয়, ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থী মূলধারার শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেবলমাত্র নিজের শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে। নেক্সট 4 নম্বর মডেলটি হচ্ছে শিক্ষণ বৈজ্ঞানিক মডেল বা পেডাগজিক্যাল মডেল। এই মডেল অনুযায়ী শিক্ষার্থী চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে অক্ষমতা ও তার ভিত্তিতে প্রমাণিত এবং এই বিষয়টি কার্যকরী শিক্ষণকে ব্যাহত করে। অর্থাৎ এই মডেলে শিক্ষণ পদ্ধতি ও শিক্ষণ কৌশলকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা অনুযায়ী উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকরীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেটির উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কেবলমাত্র চিকিৎসকদের বা চিকিৎসা শাস্ত্রের ভিত্তিতে অক্ষম বা তার ভিত্তিতে প্রমাণ হওয়া অসমর্থ শিক্ষার্থীদের শিক্ষণ থেকে ব্যাহত করে দেওয়া এখানে গুরুত্ব পায় না। এখানে গুরুত্ব পায় শিক্ষণ পদ্ধতি ও কৌশলকে কীভাবে পরিবর্তিত করা যায় যাতে ওই ধরনের শিক্ষার্থীরাও সাধারণ শিক্ষার্থীদের সাথে একই সাথে এগিয়ে যেতে পারে। লাস্ট মডেলটি হচ্ছে সামাজিক পরিবেশগত মডেল বা সোশ্যাল ইকোলজিক্যাল মডেল। এই মডেল অনেকটাই পূর্বের মডেলটিকে অনুসরণ করে সমস্যার পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে। এর মূল বক্তব্য হলো শিশু যে কোনো ধরনের বৈচিত্র্য থেকে বা পরিবেশ থেকে আসুক, শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য ব্যতিরেক অংশগ্রহণের ব্যবস্থা করা প্রয়োজন। অর্থাৎ এই মডেল অনুযায়ী শিশু যে সামাজিক বা পরিবেশগত প্রেক্ষাপট থেকে আসুক না কেন তাকে বৈষম্য ছাড়াই শিক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং শিক্ষার পরিবেশকে সবার জন্য উপযোগী করে তুলতে হবে। বিভিন্ন ধরনের অন্তর্ভুক্তিমূলক ধারণার আলোচনা করলে দেখা যায় যে প্রত্যেকটি থেকে অন্তর্ভুক্তি বিভিন্ন অর্থ বেরিয়ে আসে। তাছাড়া এই মডেলগুলি আমাদের অন্তর্ভুক্তি সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্পর্কে ধারণা দেয় এবং তার সঙ্গে কীভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ঘটানো সম্ভব এবং কীভাবে এর মধ্যে দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল স্রোতে আনা যায়, তাদের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ বা সার্বিক উন্নতি সাধন করা যায় তার ধারণা দেয়। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শ্রেণী বিভাগ আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পূর্ণ অন্তর্ভুক্তি, ফুল ইনক্লুশন। এই ধারণাটিতে সকল শিশুর বিকাশকে গুরুত্ব দেওয়া হয় এবং এমন ধরনের শিক্ষণ পদ্ধতির কথা বলে যা সকলের চাহিদা পূরণ করে, অর্থাৎ সমস্ত ধরনের শিশুকে সম্পূর্ণরূপে একই শ্রেণীর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে পঠন পাঠনের ব্যবস্থা করা। 2 হচ্ছে গুচ্ছ মডেল বা ক্লাস্টার
মডেল এই ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের মূল স্রোতের শিক্ষার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন অনুযায়ী দলগতভাবে তাদের শিক্ষাদান করা হয়। এর জন্য সাধারণ সময় তালিকার অতিরিক্ত কার্যক্রম গ্রহণ করতে হয়। অর্থাৎ এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একত্রে রেখে পড়ানো হয়। আবার তাদের প্রয়োজন অনুসারে দলগতভাবে মানে তাদের মতোই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় তালিকার মধ্যেই একটি কার্যক্রম তৈরি করে তাদের সেই অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর ধরন হচ্ছে বিকল্প অন্তর্ভুক্তি। নির্দিষ্ট কিছু বিশেষ ধর্মী বিকাশমূলক শিশু একটি কার্যক্রমে অংশগ্রহণ করবে যেখানে বিশেষ শিশুদের চাহিদা পূরণে বৃহত্তর ব্যবস্থা থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে কিছু ডিসএবিলিটিরও বিভিন্ন ধরন আছে এবং সেই ধরন অনুসারে যারা একই রকমের মধ্যে পড়ে তাদের জন্য বা ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মধ্যে পড়ে, কারুর চোখের সমস্যা রয়েছে, কারুর কানের সমস্যা রয়েছে, কারুর বলতে সমস্যা রয়েছে, কারুর আবার স্নায়বিক কোনো কারণে হাত পায়ের ব্যবহারের সমস্যা রয়েছে। তো তাদেরকে আলাদা আলাদা ব্যবস্থা রাখা হবে এবং তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে পঠন পাঠন পাঠদানের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে বিকল্প অন্তর্ভুক্তিকরণ। নেক্সট হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তিকরণ বা সোশ্যাল ইনক্লুশন। এই ক্ষেত্রে যে সমস্ত শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ ধরনের বিকাশধর্মী শিশুদের সঙ্গে একত্রিতভাবে শেখানোর বা শিক্ষণ অভিজ্ঞতা লাভ করবে। অর্থাৎ যারা সম্পূর্ণরূপে একই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে সেই রকমই শিক্ষার্থীদের সাথে রেখে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। এই আলোচনা থেকে বোঝা যায় যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন ধরনের মাধ্যমে সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে একসঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করা হয়। এর ফলে সকল শিক্ষার্থীর সমান অধিকার, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বিকাশ নিশ্চিত হয়। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে